নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু রে স্পোর্টস। এই মুহূর্তে আমরা রয়েছি কোলভা স্বর্ণবতী বিচে। আপনারা সকলেই জানেন যে গোয়াতে সুপার কাপের আসর বসেছে এবং ইতিমধ্যেই কিন্তু কলকাতার দুই প্রধান তারা কিন্তু সেমিফাইনালের লড়াইয়ে রয়েছে। গতকাল দুটি দল ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠে নেমেছিল, যেখানে ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল কিন্তু চেন্নাইন এফসির বিরুদ্ধে এবং মোহনবাগান খেলেছিল ডেম্পো স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে। ফলে এই দুটো ম্যাচের দিকেই আমরা নজর রেখেছিলাম, কারণ এই দুটো ম্যাচের উপরই অনেকটা নির্ভর করছিল যে কলকাতা ডার্বির গুরুত্ব কতটা থাকবে। এবং এই মুহূর্তে ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে দুটো দল, সেখানে একদিকে ইস্টবেঙ্গল তারা কিন্তু কালকের ম্যাচের পর সমসংখ্যক ম্যাচ খেলে মোহনবাগানের সঙ্গে সমান পয়েন্ট নিয়ে তারা গোল অ্যাভারেজে এগিয়ে রয়েছে। অন্যদিকে মোহনবাগান পয়েন্টের বিচারে একই জায়গায় থাকলেও তারা কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে রয়েছে। আমরা আজকে ডার্বি নিয়েই আলোচনা করবো এবং আমার সঙ্গে রয়েছে সায়ন দে, আমি সৌরভ মুখার্জি। রে স্পোর্টস এর পর্দায় এই বিশ্লেষণটা শুধুমাত্র ডার্বির জন্য যে কোন দল কোথায় রয়েছে। সায়ন, গতকাল আমরা দুজনেই ম্যাচ দেখেছি, ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ দেখেছি। তো যদি আমরা প্রথমে ইস্টবেঙ্গলের ম্যাচটা নিয়ে আসি, যে প্রথম ম্যাচে যখন তারা ডেম্পোর বিরুদ্ধে খেলেছিল আমরা দেখেছিলাম যে ইস্টবেঙ্গল লড়াই করেছে, ডেম্পো খুব ডিফেন্ডিং ফুটবল খেলেছে এবং তার ফলে ম্যাচটা ইস্টবেঙ্গল বের করতে পারেনি, সেখানে 2-2 গোলে ড্র করেছিল। কিন্তু কালকে যেটা শুরু থেকেই দেখা গেল যে অনেক ভুল ত্রুটি শুধরে ইস্টবেঙ্গল কালকে ম্যাচটা থেকে 4 গোল 3 পয়েন্ট নিয়ে চলে গেছে। তো তোমার চোখে কি কি পার্থক্য পড়লো প্রথম ম্যাচ আর দ্বিতীয় ম্যাচের মধ্যে? অবশ্যই সৌরভদা, ইতিমধ্যেই ইস্টবেঙ্গল আর মোহনবাগান যেটা তুমিও বললে যে সমসংখ্যক ম্যাচ খেলে ইস্টবেঙ্গল কিছুটা অ্যাডভান্টেজ পয়েন্টের বিচারে রয়েছে, কিন্তু ডার্বির যে দামামা যেটা একটা বেজে যাওয়া, যে সুপার কাপে আমরা জানতাম যে এই গ্রুপটা থেকে ওই ডার্বি ম্যাচটাই ডিসাইডার হবে। ইস্টবেঙ্গল গত ম্যাচটাতে চেন্নাইয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়টা পেয়েছে ঠিকই, কিন্তু ইস্টবেঙ্গল যে ফুটবলটা খেলেছে সেটা আমরা গতকাল যখন অস্কার ব্রুজো ম্যাচ শেষে বেরিয়ে যাচ্ছিলেন সেই সময়ও তিনি জানিয়ে গিয়েছেন যে একটা টাইম স্প্যান ছিল 15 থেকে 20 মিনিট, যেই টাইমে ইস্টবেঙ্গল ভালো ফুটবলটা খেলেছিল। কিন্তু ইস্টবেঙ্গল যদি গোটা ম্যাচটা দেখা যায়, অনেক গোলের চান্স ক্রিয়েট করেছিল, বিশেষত সেকেন্ড হাফটা, যে অনেক গোলের চান্স ক্রিয়েট হওয়ার পরও কিন্তু সেখান থেকে গোল আসছিল না। হামিদ আহাদাদ বারবার গোলের কাছে যাচ্ছিলেন কিন্তু গোল আসছিল না। কিন্তু ইস্টবেঙ্গলের একটা ভালো বিষয় যে 3 জন ডিফারেন্ট গোল স্কোরার, যেখানে বিপিন সিং এর জোড়া গোল, এইটা একটা ভালো স্বস্তির জিনিস। কিন্তু ইস্টবেঙ্গলকে যেই জিনিসটা ইমপ্রুভ আরো বেশি করে করতে হবে, যে গোলের পাশে যত পৌঁছাচ্ছে ইস্টবেঙ্গল তত কিন্তু গোল কনভার্ট রেটটাও বাড়াতে হবে। যেখানে মোহনবাগানের দিক থেকে যদি আমরা দেখি, মোহনবাগান ফার্স্ট ম্যাচটা যখন চেন্নাইয়ের বিরুদ্ধে খেলে সেখানে তারাও যথেষ্ট ভালো ফুটবল খেলে কিন্তু 2 গোলে তারা জেতে ম্যাচটা। অবশ্যই ইস্টবেঙ্গলকে সেই জায়গাটা ইমপ্রুভ করতে হবে, বিশেষত যেটা ইস্টবেঙ্গলের অ্যাডভান্টেজ জায়গা, যে ইস্টবেঙ্গলের মিডফিল্ডটা যথেষ্ট কম্প্যাক্ট। ডার্বিতে খেলতে নামার আগে যেটা ইস্টবেঙ্গলের অ্যাডভান্টেজ সেটা তাদের মিডফিল্ড প্লাস তাদের অ্যাটাকিং লাইন আপটা। এবং আরো একটা যে বিষয় যেটা অ্যাডভান্টেজ হবে ইস্টবেঙ্গল দলের জন্য, যে হিরোশি ইবুসুকি তিনি যে প্রথম লাল হলুদ জার্সি গায়ে গোলটা পেলেন সেটা কিন্তু তাকে যথেষ্ট বেশি উজ্জীবিত করবে। পাশাপাশি আরো বাদবাকি যারা ফুটবলাররা রয়েছেন তাদেরকেও কিন্তু সেই জায়গায় নেমে ভালো ফুটবলটা খেলতে হবে। যে অর্থাৎ ডার্বি ম্যাচটাতে ইস্টবেঙ্গল তো কম্প্যাক্ট ফুটবল খেলবে। যদি মোহনবাগানের পার্সপেক্টিভে দেখা যায়, তাহলে মোহনবাগান গতকালকের ম্যাচটা অ্যাটাক প্রচুর করেছে, যেটা তুমিও বললে যে ডেম্পো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচটাতেও যথেষ্ট ডিফেন্সিভ ফুটবল খেলেছিল এবং গতকাল ডেম্পোর লড়াই আমরা দেখেছি অনবদ্য লড়াই। কিন্তু মোহনবাগান কিন্তু খেলাটা যথেষ্ট ভালো খেলেছিল, কিন্তু গোল তারা করতে পারেনি, যেহেতু ডিফেন্স ডেম্পো যথেষ্ট কম্প্যাক্ট ছিল। ফলে ডার্বিটা উপভোগ্য হবে এটা ঠিক, কিন্তু যেহেতু আমরা দুজনেই দুটো ম্যাচকেই খুব কাছ থেকে দেখেছি, ইস্টবেঙ্গলের পার্সপেক্টিভে যদি আমরা বলি তাহলে ইস্টবেঙ্গলের দিকটা। তবে সৌরভদা, আমি তোমার কাছে যে পার্টটাতে আসবো, যে মোহনবাগান, আমরা জানি যে মোহনবাগানের অ্যাটাকিং লাইনটা আমাদের গোটা ইন্ডিয়ান ফুটবলে যে কটা টিম রয়েছে প্রত্যেকের থেকে শক্তিশালী। তোমার কাছে যেটা আসবো, যে কালকে অনেক চান্স ক্রিয়েট হলো কিন্তু মোহনবাগান কিন্তু গোলটা তুলতে পারলো না, কারণ ডেম্পোর ডিফেন্স মানে ভালো ছিলই, কিন্তু অ্যাটাকিং লাইনে কিন্তু আমরা মোহনবাগানকে অনেক ফাম্বেল করতে দেখলাম। তুমি কালকে কেমন দেখলে মোহনবাগানের বিশেষত এই অ্যাটাকিং লাইনটা, এবং ডার্বির জন্য কতটা প্রিপেয়ার হবে মোহনবাগান? একদমই তাই, আমি তোমার সঙ্গে একেবারেই একমত যে মোহনবাগানে এই মুহূর্তে যে অ্যাটাকিং লাইন আপটা রয়েছে সেটা নিঃসন্দেহে বলা যায় যে ভারতীয় যে কটা দল মূল মঞ্চে খেলছে, আইএসএল এ খেলছে, তার মধ্যে অন্যতম সেরা অ্যাটাকিং লাইন আপ। কারণ এতগুলো বিশ্বকাপ আর রয়েছে দলে একসঙ্গে এবং গত বছর তারা নিজেদেরকে প্রমাণও করেছে। কিন্তু এই বছর যদি আমরা মরশুমের শুরু থেকে একটা জিনিস দেখি, মোহনবাগান যতই স্ট্রংগেস্ট টিম হোক না কেন, মোহনবাগান কিন্তু মাঠে সেই ছাপটা ফেলতে পারছে না। আমরা যদি ডুরান্ট কাপে চলে যাই, ডুরান্ট কাপে মোহনবাগান হয়তো শুরুটা ভালো করেছিল কিন্তু তারপর ডার্বিতে ধাক্কা খায়। আইএফএ শিল্ড
মোহনবাগান হয়তো জিতেছে ঠিকই, কিন্তু যে মোহনবাগানকে গত মরশুমে সমর্থকরা দেখেছে এই মোহনবাগানকে পাওয়া যাচ্ছে না। সেম কিন্তু সুপার কাপেও তাই। হয়তো মোহনবাগান প্রথম ম্যাচটা চেন্নাইয়ের বিরুদ্ধে জিতে নিয়েছে, কিন্তু কোথাও গিয়ে আমার যেটা মনে হচ্ছে মোহনবাগানের এবারে সব থেকে বড় ইস্যু যেটা হয়ে দাঁড়াচ্ছে সেটা ফিটনেস ইস্যু। মোহনবাগান গত কয়েক মরশুমে ভারতীয় দলগুলোর মধ্যে অন্যতম ফিটনেসের দিক থেকে সেরা ছিল, কারণ চোট আঘাত লাগলেও প্রত্যেকটা ফুটবলার খুব কম টাইমের মধ্যে রিকভারি করে ফেলতো। এটা আমরা দেখেছি গত মরশুমে, সেটা অনিরুদ্ধ থাপা হোক বা সেটা আপুইয়া হোক, মনবীর সিং হোক। কিন্তু এই মরশুমের শুরু থেকেই কোথাও যেন চোট আঘাতটা সব থেকে বড় কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। সেটা আমরা মনবীর সিং এর ক্ষেত্রে দেখেছি। মনবীর চোট পেয়েছে, একটা ম্যাচ খেলেছে, 45 মিনিট আবার বসে গেছে, একটা ম্যাচ সাইড লাইনেই থাকতে হয়েছে। এরকম ভাবে বারবার বা মাঝখানে যখন অনিরুদ্ধ থাপা চোট পেলেন, বেশ কিছুদিন দীর্ঘদিন বাইরে থাকতে হলো। তো এই যে সমস্যাটা, এবং প্রত্যেকটা ম্যাচ যদি আমরা দেখি, গতকালকের ম্যাচের ক্ষেত্রেও যদি আমরা দেখি, যে প্রথম একাদশটা মলিনা নামিয়েছিলেন, এটা কিন্তু বলা যাবে না যে মোহনবাগানের দুর্বল প্রথম একাদশ, কারণ মোহনবাগান এমন একটা দল যাদের রিজার্ভ বেঞ্চটা অত্যন্ত শক্তিশালী আমরা জানি, এবং মলিনার হাতে সেই স্ট্রেংথটা রয়েছে। তিনি বলেও ছিলেন ম্যাচের আগে যে আমি বিদেশি কজন নামাবো এটা নিয়ে ভাবি না, আমি চেষ্টা করি যে আমার বেস্ট 11টা নামানো। কিন্তু কালকে মাঠে যখন খেলছে দেখা যাচ্ছে যে বারবার চান্সেস ক্রিয়েট হচ্ছে কিন্তু ফিনিশ হচ্ছে না। সেখানে কোথাও গিয়ে মনে হচ্ছে যে ফিটনেস ইস্যুটা বারবার, বিপক্ষ ডিফেন্ডার যারা রয়েছে তারা অল ইন্ডিয়ান ডিফেন্স, 11 জন ভারতীয় ফুটবলার, কিন্তু সেখানে জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেট্রাতস, জেসন কামিন্সরা আটকে যাচ্ছে। তো এই ইস্যুটাকে নিয়ে মনে হয় মলিনার ভাবার সময় এসেছে। মলিনা বলেও ছিলেন যে আমরা ফিটনেসের চূড়ান্ত জায়গায় পৌঁছাতে পারিনি, কিন্তু একের পর এক টুর্নামেন্ট চলে যাচ্ছে, সেখানে যদি ফিটনেসটা পর্যাপ্ত জায়গায় নিয়ে যেতে না পারেন মলিনা, সেটা কিন্তু অবশ্যই সমস্যার কারণ হতে পারে। একদিকে যখন মোহনবাগানের এতগুলো অসুবিধে, এরকম যখন চাপের মধ্যে রয়েছে এই একটা কঠিন ম্যাচের আগে, সেখানে ইস্টবেঙ্গল শিবিরে একটা জয় কোথাও যেন গুমোট ভাবটা পুরোটাই কাটিয়ে দিয়েছে। আমরা যদি ইস্টবেঙ্গল শিবিরের সাজঘরের কথা বলি, দুটো ম্যাচের পর সাজঘরে কিন্তু একটা বিরাট পার্থক্য দেখা গেছে। তো সেই পার্থক্যটা কতটা চোখে পড়েছে সাহেব? অবশ্যই সৌরভদা, আমরা প্রথম ম্যাচটা যখন ডেম্পোর বিরুদ্ধে ইস্টবেঙ্গল ড্র করে 2-2 গোলে, আমরা সেই ম্যাচটার পর দেখেছিলাম যে ফুটবলাররা যখন বেরিয়ে ড্রেসিং রুমে গেলেন এবং ড্রেসিং রুম থেকে বেরিয়ে তারা যখন বাসে করে টিম হোটেলের দিকে যাবেন, সেই সময় আমরা দেখতে পেলাম ফুটবলারদের যে একটা, তারা বুঝতে মানে তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে তারা একটা জেতা ম্যাচ থেকে পয়েন্ট নষ্ট করে ফিরছে। এমনকি সুপার কাপের এই গ্রুপটা একেবারে কঠিন গ্রুপ, মোহনবাগানের মতন, চেন্নাইয়ের মতন দল রয়েছে, তাদেরকে কিভাবে বিট করবে, পরবর্তী ম্যাচগুলো কতটা কঠিন হবে, এরকম একটা মনোভাব তাদের মধ্যে দেখা যাচ্ছিল। কিন্তু গতকাল যখন চেন্নাইয়ের বিরুদ্ধে 4-0 গোলে বড় ব্যবধানে জয়টা এলো, তারপর কিন্তু আমরা দেখতে পেলাম ড্রেসিং রুমে ফুটবলাররা একেবারে তাদের ড্রেসিং রুমে গান বাজছে, তারা আনন্দ করছে। এমনকি অস্কার ব্রুজনকেও আমরা দেখতে পাচ্ছিলাম, তিনি একেবারে খোলামেলা মেজাজে বাইরে তখন তিনি ঘুরছেন, আমরা যখন মাঠের বাইরে দাঁড়িয়ে। এমনকি ফুটবলাররা যখন বেরাচ্ছেন তখনও তাদের মধ্যে একটা হালকা মেজাজ দেখা গেল যে একটা বড় ব্যবধানে জয় এসেছে, বিশেষত ডার্বির আগেই বড় জয়টা যথেষ্ট পরিমাণে স্বস্তি দেবে। ফলে তুমি যে প্রশ্নটা করলে যে ড্রেসিং রুম কতটা চেঞ্জ হয়েছে, ড্রেসিং রুম কিন্তু প্রথম ম্যাচটার তুলনায় দ্বিতীয় ম্যাচে অনেকটাই মানে প্রত্যেকের মধ্যে একটা হালকা মেজাজ দেখা যাচ্ছে। এই জয়টা কিন্তু স্বাভাবিকভাবেই একটা স্বস্তি দিয়েছে ইস্টবেঙ্গল দলকে। এই প্রশ্নটা পরে আমি সৌরভদা তোমার কাছে আসবো, যেটা তুমি মোহনবাগানের শুরুটা করলে, যে মোহনবাগানের এখন অনেক একটা ডামাডোল পরিস্থিতি চলছে, কিন্তু তার মাঝে মোহনবাগানের ড্রেসিং রুম তুমি কেমন দেখছো, বিশেষত এই সুপার কাপে? কারণ আমরা দেখেছি আইএফএ শিল্ডেও বলো বা ডুরান্ড কাপেও বলো, মোহনবাগান পারফরমেন্স হয়তো ঠিকঠাক করেছে, কিন্তু যে ইস্যুটা তুমিও বলে যে ফিটনেস ইস্যু, বিশেষত ফিটনেসের থেকেও বড় বিষয় একটা টিমের কিন্তু এই ড্রেসিং রুমটাই থাকে। ড্রেসিং রুম যে টিমে যত ভালো হয়, টিম তত ভালো পারফর্ম করে। মোহনবাগানের ড্রেসিং রুমটা নিয়ে তুমি কি বলবে, কেমন দেখলে? দেখো শাহান, এখানে আমি যেটা যোগ করতে চাইবো, মোহনবাগানের ড্রেসিং রুম নিয়ে হয়তো সেভাবে প্রশ্ন ওঠার কথা নয়, কারণ মোহনবাগানের যে ধরনের হেভি ওয়েট ফুটবলাররা রয়েছে, বা মোহনবাগানের কোচ এমন একজন মানুষ যিনি কিন্তু গত মরশুম থেকে আমরা দেখছি যে ড্রেসিং রুমটাকে শক্ত হাতে সামলান। সেক্ষেত্রে মানে মোহনবাগান ড্রেসিং রুমের অভ্যন্তরে কি চলছে সেই ছবিটা কিন্তু খুব একটা বাইরে আসে না, কিন্তু এটা বলা যেতে পারে যে এই মুহূর্তে ঠিক মোহনবাগানের যে ছবিটা রয়েছে বা যে পরিস্থিতিটা রয়েছে, তাতে কিন্তু চাপ রয়েছে সাজঘরে। এটা বাইরে আসুক ছবি বা বাইরে না আসুক, এটা কিন্তু নির্দ্বিধায় বলা যেতে পারে। কারণ কিছুদিন আগেই সমর্থকদের পক্ষ থেকে যে চাপটা তৈরি করা হয়েছিল ইরানে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলতে না যাওয়ার জন্য, তারপরে কিন্তু ফুটবলারদের সঙ্গে সমর্থকদের একটা দূরত্ব তৈরি হয়েছে, সেটা সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যাচ্ছে। এবং তারপর মোহনবাগান শিল্ড জিতে হয়তো সেই পরিবেশটা কিছুটা হালকা করার চেষ্টা করেছিল, এবং সেই পরিবেশটা হালকা হয়েছিল এটা ঠিকই, কিন্তু তারপর যেটা হয়েছে, এই যে সুপার কাপে একটা ম্যাচে
আটকে যাওয়া, এটাই কিন্তু চাপ তৈরি করে দিল। এবং এখান থেকে ডার্বির আগে ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু সেই সাজঘরটাই মলিনাকে ঠিক করতে হবে এবং অবশ্যই ফুটবলারদের মধ্যে কনফিডেন্সটা ফিরিয়ে আনতে হবে। তো দুটো টিমের যদি আমরা দেখি, দুটো টিমের যা অবস্থা, সেখান থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গল কিন্তু খুব স্বাভাবিকভাবেই এগিয়ে রয়েছে। তো এই এগিয়ে রাখাটাকে যদি কাজে লাগাতে পারে ইস্টবেঙ্গল, যেহেতু তারা গোল পার্থক্যে এগিয়ে রয়েছে, সেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে ম্যাচটা সহজ হবে। মোহনবাগানের কাছে কিন্তু ম্যাচটা একেবারেই সহজ নয়। তবে ডার্বি সবসময় আমরা জানি 50-50, এবং সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে যারা, তারাই সেমিফাইনালের টিকিটটা পেয়ে যাবে। আরো একটা যে বিষয় সৌরভদা, তুমি ড্রেসিং রুমের বিষয়ে বললে, আমরা গতকাল যখন ম্যাচটা দেখছি, বিশেষত ইস্টবেঙ্গলের ম্যাচটা যদি বলি, মাঠে ওই মুহূর্তে যখন ছিলাম একটা জিনিস দেখতে পেলাম। আমরা ইস্টবেঙ্গল টিমটাকে জানি, যে কোনো টিম যখন দলগত একটা টিম খেলে, টিমের পাশে প্রত্যেকটা ফুটবলারকে পাশে থাকতে হয়। আমরা সেই জিনিসটা যখন কালকে দেখলাম, যখন লালচুনুঙ্গা তিনি সাবস্টিটিউট হিসেবে যখন মাঠে এলেন, আমরা দেখতে পেলাম লালচুনুঙ্গা, আমরা দেখেছি এর আগেও লালচুনুঙ্গার একটা দূরপাল্লার শটে গোল করার প্রবণতা রয়েছে। ডুরান্ড কাপেও আমরা দেখেছি সাউথ ইউনাইটেডের সাথে সেই বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট। কালকে যখন তিনি নামলেন, তখন তিনি রাইট উইং থেকে তিনি ওপরে উঠছেন অ্যাটাক করতে, একটা বল তিনি পেয়েছিলেন, বলিতে তিনি গোলকিপারের দিকে শটটা মেরেছিলেন, এবং শটটা মারার পর আমরা কিন্তু ফুটবলার মাঠে যারা ছিলেন তাদের মধ্যে যেরকম একটা উত্তেজনা দেখলাম, ঠিক সেইভাবেই হঠাৎ করে আমরা দেখতে পেলাম ড্রেসিং রুম একটা চার্জ আপ হয়ে গেল। ড্রেসিং রুম ডুঙ্গাকে আরো বেশি মোটিভেট করতে শুরু করলো, যে একটা ভালো পারফর্ম করলো, একটা ভালো শট মারলো। এতে কিন্তু একটা ফুটবলারও যথেষ্ট বেশি একটা তারা একটা মোটিভেশন পায় যে টিম আমার পাশে রয়েছে, আমি যতই ভালো খেলি বা খারাপ খেলি, টিম আমার পাশে রয়েছে। এই জিনিসগুলো খুব সাহায্য করে যে কোনো দলকে। একটা দল যখন খারাপ ফেজের মধ্যে দিয়ে যায়, সেখান থেকে ঘুরে দাঁড়াবার জন্য কিন্তু এই টিম বন্ডিং ব্যাপারটাই প্রয়োজন হয়, এবং আমার মনে হয় এই টিম বন্ডিংটাই ডার্বির আগে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় অস্কার ক্রুজো হোক বা হোসে মলিনা, তিনি কিন্তু এই বিষয়টা নিয়েই কাজ করবেন। হাতে সময় বেশি নেই, ডার্বির আগে হাতে সময় বেশি নেই, এবং অবশ্যই দুই কোচের কাছে অবশ্যই টার্গেট থাকবে যত দ্রুত সম্ভব এই খামতিগুলোকে ঢেকে ফেলা। হোসে মলিনা চাইবেন খামতিগুলোকে ঢেকে ফেলতে, এবং অস্কার ক্রুজো চাইবেন এই ধারাবাহিকতাটাকে বজায় রাখতে। এখন দেখার শেষ পর্যন্ত সুপার কাপের এই ডার্বি কে শেষ হাসি হাসতে পারে এবং সেমিফাইনালের টিকিটটা অর্জন করতে পারে। আমরা অবশ্যই পরবর্তী আড্ডায় বা পরবর্তী আলোচনায় আবারই আসবো, কিন্তু আজকের আলোচনাটা এই পর্যন্তই। অনেক ধন্যবাদ তোমাকে। এবং আবহাওয়াটা আপনারা বুঝতেই পারছেন গোয়াতে ঠিক এই মুহূর্তে কি পরিবেশ, বৃষ্টি হচ্ছে প্রচন্ড। আগামী পরশুদিন বড় ম্যাচ, সেখানে বৃষ্টি হবে কিনা জানা নেই। ফলে এই সমস্ত প্রতিকূলতাকে কাটিয়েই কিন্তু কলকাতার দুই প্রধানকে লড়াই করতে হবে। আমরা একটা ভালো ডার্বির অপেক্ষায় রয়েছি। গোয়া থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, সায়ন দে, রে স্পোর্টস।